মানুষের আসল পরিচয় কি? তার গায়ের দামি পারফিউম, কবজিতে চকচক করা ব্র্যান্ডের ঘড়ি, নাকি ব্যাংকে জমা থাকা কয়েকশো কোটি টাকা? আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে মানুষের সম্মান নির্ধারিত হয় তার পোশাক দেখে। আপনি যদি দামি স্যুট পরে কোথাও যান, সবাই আপনাকে কুর্নিশ করবে। আর যদি আপনার পোশাক হয় ময়লা আর জীর্ণ, তবে আপনি সেই একই মানুষের কাছে হয়ে যাবেন রাস্তার আবর্জনা। আমি আরিয়ান রহমান। দেশের সেরা ১০ জন ধনীর তালিকায় আমার নাম আছে। ঢাকা শহরের নামিদামি রেস্টুরেন্টগুলোর সিংহভাগই আমার মালিকানাধীন। কিন্তু এই জাঁকজমকপূর্ণ জীবনের আড়ালে একটা অদ্ভুত শূন্যতা আমাকে তাড়িয়ে বেড়াত। আমার কর্মচারীরা কি আমাকে সম্মান করে, নাকি আমার পদবিকে? তারা কি মানুষকে সেবা দেয়, নাকি মানুষের পকেট দেখে তাদের আপ্যায়ন করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি এক অদ্ভুত সিদ্ধান্ত নিলাম। এমন এক সিদ্ধান্ত যা আমার সাজানো সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। সেদিন ছিল মঙ্গলবার। বাইরে মেঘলা আকাশ, ঘন ঘন মেঘ ডাকছে, যেন বড় কোনো ঝড় আসছে। আমি আমার অফিসের আলমারি থেকে বের করলাম পুরনো একটা ব্যাগ। সেখানে ছিল অনেক বছর আগের একটা ছেঁড়া টি-শার্ট, রং চটে ফ্যাকাশে হয়ে গেছে, একটা জীর্ণ প্যান্ট আর একজোড়া পুরনো ছেঁড়া জুতো। নিজের দামি রোলেক্স ঘড়িটা খুলে ড্রয়ারে রাখলাম। দামি সুগন্ধির বদলে গায়ে মাখলাম কিছুটা ধুলোবালি। আয়নার সামনে দাঁড়ালাম। নিজের প্রতিবিম্ব দেখে নিজেই চমকে উঠলাম। এই মানুষটাকে দেখে কেউ ভাববে না সে কয়েক হাজার কোটি টাকার মালিক। একে দেখে করুণা হবে, ঘৃণা হবে, কিন্তু শ্রদ্ধা একদমই না। আমি বেরিয়ে পড়লাম। ঝমঝম করে বৃষ্টি নামল। ঢাকার রাস্তায় কাদা আর বৃষ্টির জলে ভিজে আমি যখন ধীর পায়ে এগোচ্ছিলাম, কেউ আমাকে একবারের জন্যেও ফিরে তাকাল না। দামি গাড়িতে থাকা মানুষগুলো জানালার কাঁচ তুলে দিচ্ছিল, যাতে আমার মতো নোংরা মানুষের ছায়া তাদের গায়ে না লাগে। হাঁটতে হাঁটতে আমি এসে দাঁড়ালাম আমার নিজেরই সবচেয়ে দামি রেস্টুরেন্ট রূপালী ডাইনিংয়ের সামনে। এর ইন্টিরিয়ার ডিজাইন করতে আমি কোটি কোটি টাকা খরচ করেছি। বাইরে থেকে কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছিল ঝাড়বাতির আলো আর দামি সব আসবাবপত্র। আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার নিজের তৈরি রেস্টুরেন্ট, কিন্তু আজ আমি সেখানে একজন অনুপ্রবেশকারী। দরজায় দাঁড়ানো সিকিউরিটি গার্ড আমার দিকে তাকিয়েই মুখ কুঁচকাল। তার চোখে স্পষ্ট বিরক্তি। সে হাত দিয়ে ইশারা করল দূরে সরে যেতে। আমি মিনতি ভরা গলায় বললাম, বাবা, খুব ক্ষুধে লেগেছে, একটু ভেতরে বসতে পারি? বাইরে খুব বৃষ্টি হচ্ছে। গার্ড তাচ্ছিল্য ভরে বলল, মিয়া, দেখছ না এটা কোন জায়গা? এটা ভিখারিদের আস্তানা না। সামনে যাও, কোনো ফুটপাতে গিয়ে দাঁড়াও। ঠিক তখনই দরজা খুলে এক জোড়া দম্পতি বেরোল। তাদের গায়ে দামি পোশাক। গার্ড যৎক্ষণাৎ তাদের সামনে মাথা নিচু করে কুর্নিশ করল। কি অদ্ভুত বৈপরীত্য! যে গার্ড আমার নুন খায়, সেই আজ আমার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। আমি সুযোগ বুঝে ভিড়ের আড়ালে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরের দৃশ্যটা ছিল আরও ভয়াবহ। এসির ঠান্ডা বাতাস আর ভেতরে চলা ধীর মিউজিকের মাঝে আমার উপস্থিতি যেন একটা ছন্দপতন। চারপাশের মানুষগুলো খাবার ফেলে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি ভিন গ্রহের কোনো প্রাণী। কেউ কেউ নাকে রুমাল দিল, কেউ বা পাশে বসা সঙ্গীকে ফিসফিস করে কিছু বলে হেসে উঠল। আমি গিয়ে বসলাম একদম কোণার একটা টেবিলে। সেই টেবিলটা ছিল খালি, কিন্তু আমার বসার সাথে সাথেই পাশের টেবিলের এক ভদ্রমহিলা তার চেয়ারটা টেনে একটু দূরে সরে গেলেন। ঠিক তখনই আমার সামনে এসে দাঁড়াল সায়েম হোসেন, এই রেস্টুরেন্টের ফ্লোর ম্যানেজার। সায়েমকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাকেই আমি ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিয়েছিলাম, কারণ তার কাজ করার স্টাইল ছিল খুব স্মার্ট। কিন্তু আজ তার সেই স্মার্টনেস ছিল কেবল ধনীদের জন্য। সে তার দামি ট্যাবলেটটা বগলে চেপে আমার সামনে এসে দাঁড়াল। তার চোখে মুখে ঘৃণা যেন উথলে পড়ছে। সে বাঁকা হেসে বলল, এই যে মিস্টার, আপনি কি পড়তে জানেন না? বাইরে তো বড় করে সাইনবোর্ড দেওয়া আছে। এখানে বসা তো দূরের কথা, এখানকার এক গ্লাস জল কেনার সামর্থ্য আপনার নেই। আমি মাথা নিচু করে বললাম, বাবা, আমি তো কোনো ঝামেলা করছি না। আমি শুধু এক বাটি সবচেয়ে সস্তা স্যুপ খাবো, আর এক গ্লাস পানি দেবেন। এই যে দেখুন, আমার কাছে কিছু টাকা আছে। আমি আমার পকেট থেকে কয়েকটা কুচকানো ১০ আর ২০ টাকার নোট বের করে টেবিলে রাখলাম। নোটগুলো বৃষ্টির জলে কিছুটা ভেজা ছিল। সায়েমের চেহারায় এবার রাগের আভা ফুটে উঠল। সে আমার রাখা নোটগুলো তার আঙুল দিয়ে ছুঁয়ে দূরে সরিয়ে দিল। তারপর এমন এক কথা বলল যা শুনে আমার নিজের কানেই বিশ্বাস হচ্ছিল না। সে বলল, এই টাকা দিয়ে আপনি আমাদের ওয়েটারদের জুতোও কলিশ করতে পারবেন না। এই টেবিলের ওপর যে আপনি হাত রেখেছেন, এই টেবিলটা পরিষ্কার করার লিকুইড সাবানটার দামও আপনার পকেটের সব টাকার চেয়ে বেশি। দয়া করে এখনই বেরিয়ে যান, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব।
চারপাশের মানুষগুলো এবার মুখ খুলে হাসতে শুরু করল। এক ধনী গ্রাহক টিপ্পনি কেটে বলল, ম্যানেজার সাহেব, রেস্টুরেন্টের গেট কি এখন সবার জন্য খোলা? আজকাল রাস্তা থেকেও লোক এসে ভেতরে ঢুকে পড়ছে। আমাদের প্রাইভেসি বলে তো কিছু থাকল না। অপমানটা তীরের মতো আমার হৃদয়ে বিঁধছিল। আমার নিজের বানানো প্রতিষ্ঠানে আজ আমি অপমানিত হচ্ছি। সায়েম এবার চিৎকার করে ডাকল, রিফাত, এদিকে এসো। রিফাত ছিল একটা অল্প বয়সী ছেলে, খুব বেশি দিন হয়নি এখানে জয়েন করেছে। সে দৌড়ে এলো। সায়েম তাকে ইশারা করে বলল, এই লোকটাকে ঘাড় ধরে বাইরে বের করো, আর শোনো, ও যেখানে বসেছে সেই জায়গাটা ভালো করে স্যানিটাইজ করো, উটকো গন্ধ আসছে এখান থেকে। রিফাত আমার দিকে তাকালো। তার চোখে রাগ ছিল না, বিরক্তিও ছিল না, বরং এক গভীর বিষণ্ণতা আর মায়া ছিল। সে দেখল আমি কাঁপছি, হয়তো ঠান্ডায় অথবা অপমানে। রিফাত ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো। সায়েম তখন দম্ভের সাথে দাঁড়িয়ে দেখছে কিভাবে একজন ভিখারিকে বের করে দেওয়া হয়। কিন্তু রিফাত আমার হাত ধরল না, বরং সে যা করল তাতে পুরো রেস্টুরেন্টের পরিবেশ এক সেকেন্ডে বদলে গেল। রিফাত আমার সামনে নতজানু হয়ে বসল। তারপর সায়েমের দিকে তাকিয়ে ধীর কিন্তু স্পষ্ট গলায় বলল, স্যার, মানুষ যদি ক্ষুধার্ত হয়ে আপনার দরজায় আসে, তাকে বের করে দেওয়া কি আমাদের ধর্মের শিক্ষা, নাকি আমাদের প্রতিষ্ঠানের নিয়ম? সায়েম হতবাক। সে কল্পনাও করেনি একজন সামান্য ওয়েটার তার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস দেখাবে। সে চিৎকার করে বলল, কি বললি তুই? তোর চাকরি কি বেশি হয়ে গেছে? বের করে কে? রিফাত আমার দিকে তাকিয়ে হাসল, এক অদ্ভুত পবিত্র হাসি। সে বলল, ভাই, আপনি ভয় পাবেন না, আমি আপনাকে খাবার দেব। সায়েম রাগে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। সে রিফাতের কলার চেপে ধরল, কিন্তু রিফাত নড়ল না। পুরো রেস্টুরেন্টে তখন পিন পতন নীরবতা। এসির মৃদু শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। সায়েম হোসেনের মুখ রাগে রক্তবর্ণ হয়ে গেছে। তার হাতের দামি ট্যাবলেটটা কাঁপছে। সে ভাবতেই পারেনি এই রেস্টুরেন্টের সবচেয়ে সামান্য একজন ওয়েটার তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস দেখাবে। সায়েম দাঁতে দাঁত চেপে বলল, রিফাত, তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? আমি এই রেস্টুরেন্টের ফ্লোর ম্যানেজার। আমার একটা ইশারায় তোর কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। এখনই এই নোংরা লোকটার কলার ধরে গেটের বাইরে ছুঁড়ে ফেলে দিবি, এটাই শেষ কথা। রিফাত একবার আমার দিকে তাকালো। আমার চোখে তখন জল, অভিনয় নয়। রিফাতের মতো একটা ছেলের এই সাহস দেখে আমার চোখ ভিজে এসেছিল। রিফাত সায়েমের দিকে ফিরে শান্ত গলায় বলল, স্যার, আপনি আমাকে চাকরি দিয়েছিলেন কাজ করার জন্য, কারো ওপর জুলুম করার জন্য নয়। এই মানুষটা বৃদ্ধ, ক্ষুধার্ত, বাইরে বৃষ্টিতে ভিজে কাঁপছেন। তাকে এক গ্লাস পানি আর এক বাটি স্যুপ দেওয়া কি খুব বড় অপরাধ? উনি তো টাকা দিতে চেয়েছিলেন। সায়েম এবার অট্টহাসি দিয়ে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল অবজ্ঞা। সে আমার টেবিলের দিকে আঙুল তুলে বলল, টাকা? এই ছেঁড়া নোটগুলো টাকা? এগুলো দিয়ে আমাদের কিচেনের ডাস্টবিন পরিষ্কার করার খরচও উঠবে না। শোন রিফাত, এই মুহূর্তে তুই এই নোংরা লোকটাকে বের করবি, না হলে তুই এখনই বরখাস্ত। রেস্টুরেন্টের দামি দামি খাবার খাচ্ছিল যারা, তারা চামচ থামিয়ে এই নাটক দেখছিল। কেউ কেউ ফোনে ভিডিও করা শুরু করল। আমি মনে মনে হাসলাম, মানুষ অন্যের অপমান দেখতে কতটা ভালোবাসে। রিফাত এক মুহূর্ত দেরি করল না। সে তার কোমরে বাঁধা অ্যাপ্রনটার গিট খুলে ফেলল। তারপর সেটা সযত্নে সায়েমের সামনের চেয়ারে রেখে দিল। সে বলল, স্যার, যে চাকরি আমাকে একজন ক্ষুধার্ত মানুষকে তাড়িয়ে দিতে বাধ্য করে, সেই চাকরি আমার প্রয়োজন নেই। আমি গরিব হতে পারি, কিন্তু আমার আত্মাটা এখনো বিক্রি হয়ে যায়নি। সায়েম স্তম্ভিত। সে ভাবতেও পারেনি একজন সামান্য ওয়েটার চাকরির মায়া ছেড়ে দেবে। কিন্তু রিফাত সেখানেই থামল না। সে আমার সামনে বসল। তার নিজের পকেট থেকে একটা পুরনো মানিব্যাগ বের করে সেখান থেকে ৫০০ টাকার একটি নোট বের করে সে আমার হাতে না দিয়ে সরাসরি টেবিলের ওপর রাখল। ভাই, আপনি কি খেতে বলেছিলেন না? আজ আপনি ভিখারি হিসেবে নয়, রিফাতের মেহমান হিসেবে খাবেন। সাইম স্যার, এই টাকাটা আমি ওনার বিল বাবদ অগ্রিম দিচ্ছি। এবার তো ওনাকে সার্ভিস দিতে আপনাদের কোনো আপত্তি থাকার কথা নয়। সাইম অপমানে ফেটে পড়ল। সে রিফাতের দেওয়া টাকাটা হাতে নিয়ে কুচকানো অবস্থায় রিফাতের গায়ের দিকে ছুঁড়ে মারল। চিৎকার করে বলল, তোর এই নোংরা টাকা আমার চাই না। তুই আর এই ভিখারি দুজনেই এখনই এখান থেকে বের হবি। সিকিউরিটি, কোথায় তোমরা? এদের ঘাড় ধরে বের করো। ঠিক সেই মুহূর্তে আমি মুখ খুললাম। আমার কণ্ঠস্বর ছিল অনেক নিচু, কিন্তু তাতে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। আমি বললাম, ভাই রিফাত, তোমার টাকাটা পকেটে রাখো। তুমি যে সাহস দেখালে তার মূল্য এই ৫০০ টাকায় হবে না। সাইম সাহেব, আপনি কি আমাকে এক গ্লাস পানি দেবেন না? সায়েম আরও ক্ষেপে গিয়ে আমার ওপর চাড়াও হতে যাচ্ছিল,
কিন্তু তখনই রেস্টুরেন্টের অন্য একজন কর্মচারী ভয়ে ভয়ে এক গ্লাস পানি আর এক বাটি ভেজিটেবল স্যুপ নিয়ে এলো। সম্ভবত রিফাতের সাহস তাকে অনুপ্রাণিত করেছিল। সায়েম তাকে বাধা দিতে গিয়েও পারল না, কারণ ততক্ষণে চারপাশের কাস্টমারদের মধ্যে কেউ কেউ বলে উঠল, আহা, খেতে দাও না লোকটাকে, কতই বা দাম হবে। আমি চামচ দিয়ে স্যুপের প্রথম চুমুকটা দিলাম। সত্যি কথা বলতে, আমার এই রেস্টুরেন্টে এর আগে আমি বহুবার খেয়েছি, কিন্তু আজকের এই স্যুপের স্বাদ ছিল একদম আলাদা। এতে ছিল এক সাধারণ ওয়েটারের সততা আর ভালোবাসার মিশেল। আমি খেতে খেতে সাইমকে লক্ষ্য করছিলাম। সে তার ফোনে সম্ভবত পুলিশ বা বাউন্সারদের ফোন করছিল। সে ভাবছে আমি ভয় পাব, কিন্তু সে জানত না সে কার সাথে পাঙ্গা নিচ্ছে। আমি খাওয়া শেষ করে একটা টিস্যু দিয়ে মুখ মুছলাম, তারপর ধীর পায়ে উঠে দাঁড়ালাম। রিফাত আমার পাশে দাঁড়িয়েছিল, যেন বড় কোনো বিপদে সে আমাকে আগলে রাখবে। সায়েম এগিয়ে এলো, তার পেছনে দুজন বিশালদেহী সিকিউরিটি গার্ড। সে দাঁতমুখ খিঁচিয়ে বলল, খাওয়া তো হয়েছে, এবার লাথি খেয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হন। আর রিফাত, তোকেও আজ জেনে পাঠিয়ে ছাড়ব, চুরির দায় ফাঁসিয়ে দেব তোকে। আমি পকেট থেকে আমার সেই বিশেষ স্মার্টফোনটি বের করলাম। ফোনটি দেখেই সায়েমের চোখ কপালে উঠল, কারণ একজন ভিখারির হাতে লেটেস্ট মডেলের আইফোন থাকার কথা নয়। আমি কাউকে কল দিলাম না, শুধু স্পিকার অন করে একটা ভয়েস কমান্ড দিলাম, মাহিন চৌধুরী, রূপালী ডাইনিংয়ের গেট লক করো, কেউ যেন ভেতরে ঢুকতে বা বের হতে না পারে, আর পুরো সিসিটিভি ফুটেজ আমার কাছে পাঠাও। সায়েম ভ্যাবাচাকা খেয়ে গেল। সে তোতলামি করে বলল, আপনি আপনি কার সাথে কথা বলছেন? মাহিন চৌধুরী? আমাদের সিইও স্যারকে আপনি চিনলেন কিভাবে? আমি রিফাতের দিকে তাকিয়ে হাসলাম, তারপর সায়েমের চোখের দিকে তাকিয়ে বললাম, সায়েম হোসেন, যে মানুষটার নাম নিয়ে তুমি মানুষকে ভয় দেখাচ্ছ, সেই মাহিন চৌধুরী আমার ব্যক্তিগত সহকারী মাত্র। আর এই রেস্টুরেন্ট, এটা তৈরি করতে আমি যত টাকা খরচ করেছি, তোমার 14 পুরুষ তত টাকা চোখেও দেখেনি। মাহিন চৌধুরী তার বডিগার্ডের বহর নিয়ে রেস্টুরেন্টের গেট দিয়ে ভেতরে ঢুকলেন। সায়েম তখন কাঁপছে, তার হাত থেকে ফোনটা পড়ে গেল। সে দেখল মাহিন চৌধুরী তড়িঘড়ি করে এসে আমার সামনে মাথা নত করে দাঁড়ালেন। মাহিন বললেন, স্যার, আপনি এই অবস্থায়? আমি অত্যন্ত দুঃখিত যে আমাদেরই একজন ম্যানেজার আপনার সাথে এই ব্যবহার করেছে। আমি মাহিনের দিকে তাকালাম না, আমি তাকালাম সায়েমের দিকে। সায়েম তখন মেঝেতে লুটিয়ে পড়ার মতো অবস্থা। সে বিড়বিড় করে বলছে, না, এটা হতে পারে না, আপনি তো ভিখারি, আপনি তো আরিয়ান রহমান হতে পারেন না। আমি হাসলাম, কিন্তু সেই হাসিতে কোনো মমতা ছিল না। আমি বললাম, আমি ভিখারিই হতে চেয়েছিলাম সায়েম, কারণ ভিখারি না সাজলে তো তোমাদের আসল রূপ দেখা যেত না। রিফাতকে তুমি বরখাস্ত করতে চেয়েছিলে না? মাহিন, সায়েমের টার্মিনেশন লেটার এখনই রেডি করো। রেস্টুরেন্টের সেই দামি ঝাড়বাতির আলো এখন সায়েমের চোখে তীরের মতো বিঁচছে। যে ফ্লোরে সে একটু আগে গাম্ভীর্যের সাথে হেঁটে বেড়াচ্ছিল, সেই মেঝেতেই সে এখন হাঁটু গেড়ে বসে পড়েছে। মানুষের অহংকার যখন ভেঙে পড়ে, তখন সেই পতনের কোনো শব্দ হয় না, কিন্তু সেই নিঃশব্দতা হয় সবচেয়ে ভয়ঙ্কর। সায়েম কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম আপনি আসলেই একজন ভবঘুরে। আমাকে একটা সুযোগ দিন স্যার, আমি আর কোনোদিন এমন ভুল করব না। আমি তার দিকে তাকালাম। আমার চোখে রাগ নেই, ঘৃণা নেই, আছে কেবল এক গভীর করুণা। আমি ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, সায়েম, তুমি বললে তুমি বুঝতে পারোনি, তার মানে আমি যদি আসলেও একজন সাধারণ ভিখারি হতাম, তবে তোমার এই ব্যবহারই কি পাওয়ার কথা ছিল? তোমার ভুল এটা নয় যে তুমি আমাকে চিনতে পারোনি, তোমার সবচেয়ে বড় ভুল হল তুমি মানুষের ভেতরে থাকা মানুষটাকে চিনতে পারোনি। সায়েম আমার পা ধরার চেষ্টা করল, কিন্তু আমি পিছিয়ে গেলাম। মাহিন চৌধুরীর ইশারায় দুজন সিকিউরিটি গার্ড তাকে টেনে তুলে দাঁড় করাল। আমি এবার পুরো রেস্টুরেন্টের দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। যারা একটু আগে সায়েমের প্রতিটি অপমানে অট্টহাসিতে ফেটে পড়ছিল, তারা এখন মাথা নিচু করে খাবারের প্লেটের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ ফোন লুকিয়ে ফেলল। আমি তাদের উদ্দেশ্যে একটু উঁচু গলায় বললাম, এখানে আপনারা যারা বসে আছেন, সবাই সমাজের শিক্ষিত এবং সফল মানুষ। দামি ব্র্যান্ডের ঘড়ি পরেন, দামি গাড়িতে চড়েন, কিন্তু আপনারা কি জানেন, আভিজাত্য পোশাকে থাকে না, থাকে স্বভাবে। একজন অসহায় মানুষকে যখন অপমান করা হচ্ছিল, আপনারা প্রতিবাদ তো দূরের কথা, বরং সেটা উপভোগ করছিলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি আজ আমি সত্যিই একজন ক্ষুধার্ত ভিখারি হতাম, তবে কি আমার এক গ্লাস পানি পাওয়ার অধিকারটুকুও থাকত না? পুরো রেস্টুরেন্টে তখন পিন পতন নীরবতা।
কারো মুখে কোনো কথা নেই, অনেকের চেহারা লজ্জায় লাল হয়ে গেল। আমি মাহিনকেই ছাড়া করলাম। আজকের ডিনার শেষে এখানে উপস্থিত প্রতিটি কাস্টমারের বিল মওকুফ করে দেওয়া হোক। আজ তারা খাবে একজন ভিখারির টাকায়। হয়তো এরপর থেকে তারা কোনো অসহায় মানুষকে দেখলে মনে করবে মানুষটার পকেটে টাকা না থাকলেও তার সম্মানটা অনেক বড়। আমি এবার রিফাতের দিকে তাকালাম। ছেলেটা এখনও এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে ভয় আর বিস্ময় মিলেমিশে একাকার হয়ে আছে। সে বুঝতে পারছে না তার সাথে কি হতে যাচ্ছে। সে কি চাকরি হারালো নাকি কোনো বড় ঝামেলায় ফেসে গেল? আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম, তার কাঁধে হাত রাখলাম। আমি বললাম, রিফাত, তুমি কি জানো তুমি আজ কি করেছ? রিফাত নিচু গলায় বলল, স্যার, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। আমাকে মাফ করে দেবেন যদি আমি কোনো ভুল করে থাকি। আমি হেসে ফেললাম, বললাম, ভুল তুমি করনি রিফাত, ভুল এই পুরো সমাজটা করছে। তুমি আজ যা করেছ সেটা করতে অনেক বড় কলিজা লাগে। তুমি তোমার শেষ টাকাটা একজন অচেনা মানুষকে দিয়ে দিয়েছিলে। তুমি তোমার চাকরি বাজি রেখে সত্যের পথে দাঁড়িয়েছিলে। আমি মাহিন চৌধুরীর দিকে তাকালাম। মাহিন, আজ থেকে সায়েম হোসেন এই প্রতিষ্ঠানের কেউ না, আর এই রূপালী ডাইনিংয়ের জেনারেল ম্যানেজারের পদটা আজ থেকে শূন্য। কাল সকালে রিফাত আমার অফিসে আসবে, কাল থেকে সেই রেস্টুরেন্টের নতুন জিএম হিসেবে দায়িত্ব নেবে। রিফাত অঝরে কাঁদতে শুরু করল। সে কোনো মতে বলল, কিন্তু স্যার, আমি তো সামান্য একজন ওয়েটার, আমি কিভাবে এত বড় দায়িত্ব সামলাব? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমি তোমার পড়াশোনার রেজাল্ট শিট বা অভিজ্ঞতা দেখিনি রিফাত, আমি তোমার হৃদয়টা দেখেছি। যে মানুষ অন্যের ক্ষুধার কষ্ট বোঝে সে আমার প্রতিষ্ঠানের দায়িত্ব সবচেয়ে ভালো পালন করতে পারবে। আগামী মাস থেকে তোমার বেতন আগের চেয়ে 10 গুণ বাড়ানো হলো, আর তোমার ছোট বোন এবং মায়ের চিকিৎসার সব দায়িত্ব এখন থেকে আমার কোম্পানির। সায়েমকে সিকিউরিটি গার্ডরা বাইরে বের করে নিয়ে গেল। তার চিৎকার রেস্টুরেন্টের কাঁচের দেওয়াল ভেদ করে মিলিয়ে যাচ্ছিল। আমি আজ হেঁটেই বাড়ি ফিরব। এই বৃষ্টির রাতটা আমাকে আরও কিছু শিখিয়ে দিয়ে গেল। আমি যখন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলাম তখন দরজার সেই গার্ডটা যে আমাকে আটকে দিয়েছিল সে মাথা নিচু করে দরজা খুলে দিল। তার চোখে এখন ভয়, কিন্তু আমি তাকে কিছু বললাম না, কারণ আমি জানি সে আজ রাতে আর শান্তিতে ঘুমোতে পারবে না। রাস্তায় নেমে বৃষ্টির ছোঁয়া আমার গায়ে লাগছিল। আকাশের দিকে তাকিয়ে আমি বুক ভরে শ্বাস নিলাম। আমার ব্যাংকে কত টাকা আছে, কতগুলো গাড়ি আছে, তাতে আজ কিছু যায় আসে না। আজ আমি সুখী কারণ আমি রিফাতের মতো একজন মানুষকে খুঁজে পেয়েছি। মনে রাখবেন বন্ধুগণ, পোশাক দেখে মানুষকে বিচার করার ভুলটা আমরা প্রতিদিন করি, কিন্তু মনে রাখবেন সেই ছেঁড়া জামার আড়ালে হয়তো কোনোদিন আপনার নিজেরই মালিক দাঁড়িয়ে থাকতে পারেন, অথবা তার চেয়েও বড় কেউ, স্বয়ং সৃষ্টিকর্তা আপনার মনুষ্যত্ব পরীক্ষা করতে পারেন। তাই কাউকে বড় করতে না পারুন, অন্তত ছোট করবেন না, কারণ টাকা আসে আর যায়, কিন্তু সম্মান আর মনুষ্যত্ব একবার হারিয়ে গেলে তা আর কোনোদিন ফিরে পাওয়া যায় না।